হ্যালো ফ্রেন্ডস, অনেক সময় আমাদের অনেকেরই মনে হয় যে প্লেন যাত্রা কত না রোমাঞ্চকর। কিন্তু ভাবুন তো, প্লেন মাটি থেকে 37,000 ফুট উচ্চতায়। এমন সময় প্লেনের সবকটি ইঞ্জিন বিকল হয়ে গেছে আর নিচে জ্বলছে জ্বলন্ত আগ্নেয়গিরি। হ্যাঁ, এটা কোনো সিনেমাতে নয়, বরং বাস্তবে ঘটেছিল। আজকের এই ভিডিওতে আমরা সেই ঘটনার বিস্তারিত তথ্য জানতে চলেছি। 1982 সালের 24শে জুন ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 9 লন্ডনের হিথ্রো থেকে যাত্রা শুরু করে। প্লেনটির মুম্বাই, মাদ্রাজ, কুয়ালালামপুর, পার্থ, মেলবোর্ন হয়ে নিউজিল্যান্ডের ওকল্যান্ডে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটে 248 জন যাত্রী ও 15 জন ক্রিউ মেম্বার ছিল। ফ্লাইট 9 একটি বোয়িং 747-236B ক্যাটাগরির প্লেন ছিল। ভারতীয় সময় সন্ধ্যে 7:10 প্লেনটি ভারত মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে পৌঁছতেই ফ্লাইট ক্রিউ প্লেনের উইন্ডো স্ক্রিনে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। কিছু উজ্জ্বল আলো উইন্ডো স্ক্রিনে পাশ দিয়ে ছুটে চলেছে, যা দেখে মনে হচ্ছিল যেন প্লেনটি মহাকাশের মধ্য দিয়ে খুব দ্রুত যাত্রা করছে। এই ঘটনাকে সেন্ট এলমোস ফায়ার এফেক্ট বলা হয়ে থাকে। এটি একটি বায়ুমণ্ডলীয় ঘটনা যেখানে করোনাল ডিসচার্জের কারণে উজ্জ্বল প্লাজমা তৈরি হয় এবং তা একটি শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড হিসাবে আশেপাশে বায়ুমণ্ডলে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ধরনের ঘটনা সাধারণত ঝড়ের সময়ই দেখা যায়, কিন্তু আশ্চর্যের কথা এই যে এই সময়ে ফ্লাইটের ওয়েদার রেডার একদম পরিষ্কার আবহাওয়া দেখাচ্ছিল। কিন্তু কিছু না কিছু তো গন্ডগোল আছে, তা না হলে এমন হবে কেন? সেজন্য ফ্লাইট ক্রিউ যাত্রীদেরকে সিট বেল্ট বাঁধার নির্দেশ দেয়। সাথে প্লেনের অ্যান্টি আইস সিস্টেমও চালু করা হয়। এদিকে প্লেন যতই সামনে এগোচ্ছিল, উইন্ডো স্ক্রিনে ধোঁয়া ও কার্বন পার্টিকেল ততই বাড়ছিল। হঠাৎ এই ধোঁয়া যাত্রীদের কেবিনেও প্রবেশ করতে থাকে। ধীরে ধীরে এই ধোঁয়ার ঘনত্ব বাড়তে থাকে এবং এর থেকে সালফারের গন্ধ আসতে থাকে। এই সময় জানলার ধারে বসা এক যাত্রী ফ্লাইট ক্রিউকে বলেন যে তিনি প্লেনের ইঞ্জিনের সঙ্গে আশ্চর্য কিছু হতে দেখছেন। এটা শুনে ক্রিউ মেম্বাররা উইন্ডো স্ক্রিন দিয়ে ইঞ্জিনের দিকে দেখেন যে ইঞ্জিন নীল আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, যা ফ্যানের ব্লেডগুলোর সাহায্যে শাইনিং লাইটগুলিকে পিছনের দিকে ধাক্কা দিয়ে স্ট্রোবোস্কোপিক এফেক্ট তৈরি করেছিল। প্লেনের উইন্ডো স্ক্রিনে সেন্ট এলমোস ফায়ার এফেক্ট দেখার 2 মিনিটের মধ্যেই এই সমস্ত ঘটনা ঘটেছিল। সব কিছু এত দ্রুত ঘটছিল যে কেউ কিছু বুঝে ওঠার সুযোগ পায়নি। হঠাৎ 7:12 প্লেনের 4 নম্বর ইঞ্জিন ফ্লেম আউট হয়ে যায়। ফ্লেম আউট হওয়া মানে প্লেনের কম্বাসন চেম্বার, যেখান থেকে জ্বালানি বের হয়, সেটি বন্ধ হয়ে যাওয়া। তখনই পাইলট 4 নম্বর ইঞ্জিনটি শাটডাউন করে দেয়, না হলে প্লেনে আগুন ধরতে পারে। যাই হোক, ভয়ের কিছু ছিল না, কারণ একটি ইঞ্জিন বিকল হলেও বাকি 3টি ইঞ্জিনের সাহায্যে অনায়াসে প্লেন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। কিন্তু বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে। 7:13 হঠাৎ 2 নম্বর ইঞ্জিনও ফ্লেম আউট হয়ে যায় এবং পরের 2 সেকেন্ডের মধ্যে বাকি 2টি ইঞ্জিনও ফ্লেম আউট হয়ে যায়। ক্রিউ মেম্বাররা বুঝতে পারছিল না যে ঠিক কী হচ্ছে। ওয়েদার রেডার পরিষ্কার আবহাওয়া দেখাচ্ছে, ফায়ার সেন্সারও কোথাও আগুন লাগার ইন্ডিকেশন দেখাচ্ছে না, প্লেনের বাইরে ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থায় প্লেনকে একই উচ্চতায় ধরে রাখা অসম্ভব। এই পরিস্থিতিতে প্লেন কেবল গ্লাইড করে নিচে নামতে পারে। একটি বোয়িং 747 প্লেনের গ্লাইড রেশিও 15:1, অর্থাৎ গ্লাইড করে প্লেন প্রতি 15 কিলোমিটার সামনে এগিয়ে গেলে 1 কিলোমিটার নিচে নেমে আসবে। যখন সবকটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল তখন প্লেন 37,000 ফুট উঁচুতে ছিল, অর্থাৎ প্লেন মাত্র 23 মিনিট পর্যন্ত গ্লাইড করতে পারবে এবং সর্বোচ্চ 170 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারবে। তাই পাইলট তৎক্ষণাৎ ঠিক করেন যে প্লেনকে ঘুরিয়ে জাকার্তা বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করাবেন এবং সেই মতো তিনি জাকার্তা এয়ার কন্ট্রোল রুমে মেসেজ পাঠান এবং কন্ট্রোল রুম থেকে প্লেনকে কন্ট্রোল করতে নির্দেশ দেন। কিন্তু বিপদ এত তাড়াতাড়ি কাটার ছিল না। কিছু সময় পর প্লেনটি এয়ার কন্ট্রোলের র্যাডার থেকে হারিয়ে যায়। তখন 248 জন যাত্রী ও 15 জন ক্রিউ মেম্বারের জীবন রক্ষার ভার এসে পড়ে পাইলটের কাঁধে। প্লেন ডাইভার্ট করে যে পথে যাচ্ছিল সেখানে ইন্দোনেশিয়ার পর্বতমালা ছিল। এই পর্বতমালা পার করার জন্যে প্লেনকে অন্তত 11,500 ফুট উঁচু থেকে উঠতে হবে। পাইলট ঠিক করেন যে ইন্দোনেশিয়ার পর্বতমালা পৌঁছাতে পৌঁছাতে প্লেনের উচ্চতা 12,000 ফুট থাকলে তিনি এই পর্বতমালা পার করে নেবেন। আর যদি একান্তই প্লেনের উচ্চতা 12,000 ফুটের কম হয়ে যায় তাহলে তিনি প্লেনকে ঘুরিয়ে ভারত মহাসাগরে ক্র্যাশ করে দেবেন, কারণ পর্বতে ধাক্কা লাগলে বাঁচার সম্ভাবনা 0%। কিন্তু সমুদ্রে পড়লে যদি ঠিক সময়ে নেভি টিম এসে যায় তাহলে হয়তোবা সবাই বাঁচতে পারবে। এই সবের মধ্যে প্লেন নামতে নামতে 28,000 ফুট উচ্চতায় পৌঁছায়।
যাত্রী কেবিন ততক্ষণে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার জন্যে যাত্রীরা অক্সিজেন মাস্ক পরতে থাকে, যাতে করে অন্তত 15 থেকে 20 মিনিট পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে পাইলটের অক্সিজেন মাস্কে ছিদ্র থাকার জন্য তিনি দম নিতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে তিনি প্লেনের উচ্চতা 13,500 ফুট করেন, যাতে করে কেবিনে অক্সিজেনের মাত্রা বাড়ানো যায়। এই সময় প্লেন ইন্দোনেশিয়ার পার্বত্য অঞ্চল থেকে এতটাই দূরে ছিল যে প্লেন যখন পার্বত্য অঞ্চলের কাছে যাবে তখন এর উচ্চতা 11,000 ফুট হয়ে যাবে আর প্লেন পর্বতে ধাক্কা খাবে। পাইলট বুঝতে পারছিল না কি হবে, তাই শেষ চেষ্টা করার জন্য 7:56 পাইলট ইঞ্জিনকে ফের রিস্টার্ট করার শেষ চেষ্টা করে। অদ্ভুতভাবে প্লেনের 4 নম্বর ইঞ্জিন চালু হয়। কয়েক সেকেন্ড পর 3 নম্বর ইঞ্জিনও চালু হয়। পাইলট এই 2 ইঞ্জিনের সাহায্যে ধীরে ধীরে প্লেনকে উপরে ওঠাতে থাকে। কিছুক্ষণ পর প্লেনের বাকি সবগুলি ইঞ্জিনও চালু হয়ে যায় এবং প্লেন খুব সহজেই পার্বত্য অঞ্চল পার করার জন্য প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারে। এই উচ্চতায় আসার পর আবারও প্লেনের উইন্ডো স্ক্রিনে সেন্ট এলমোস ফায়ার এফেক্ট দেখা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে 2 নম্বর ইঞ্জিন আবার বন্ধ হয়ে যায় এবং প্লেনটি এক ঝটকায় 12,000 ফুট উচ্চতায় নেমে আসে। কিন্তু পাইলট বাকি 3 ইঞ্জিনের সাহায্যে ইন্দোনেশিয়ার পার্বত্য অঞ্চল পার করতে সমর্থ হয়। সেন্ট এলমোস ফায়ার এফেক্টের জন্যে প্লেনের উইন্ডো স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছিল আর পাইলট উইন্ডো স্ক্রিনে কিছুই দেখতে পারছিল না। তার উপরে প্লেনের ভার্টিক্যাল গাইডেন্সও কাজ করছিল না। এই সময় পাইলট এয়ারপোর্টের ডিস্টেন্স মেজারিং ইকুইপমেন্টের সাহায্যে প্রতি সেকেন্ডে এয়ারপোর্টের সাথে প্লেনের দূরত্ব ক্যালকুলেট করে খুব দক্ষতার সাথে ভার্চুয়াল গ্লাইডের সাহায্যে অবশেষে প্লেনকে জাকার্তা এয়ারপোর্টে ল্যান্ড করায়। পরে যখন এই ঘটনার তদন্ত করা হয় তখন জানা যায় যে প্লেন ওয়েস্ট জাভার সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট গ্যালানগ্যাং আগ্নেয়গিরির ওপর দিয়ে যাচ্ছিল। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কয়েক হাজার ফুট উপরেও অগ্নিকুণ্ডলী তৈরি হয়েছিল। এই অগ্নিকুণ্ডলীর ধোঁয়া একদম শুষ্ক, তাই ওয়েদার র্যাডারে ধরা পড়েনি। যখন প্লেন এই অগ্নিকুণ্ডলীর মধ্য দিয়ে যাচ্ছিল তখন অগ্নিকুণ্ডলীর ধোঁয়া ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। সেখানে অত্যধিক উষ্ণতার জন্য অগ্নুৎপাতের লাভা গলে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে সেন্ট এলামোস ফায়ার এফেক্ট তৈরি হয়। ইঞ্জিন শাটডাউন করার পর উষ্ণতা কমে গেলে এই অগ্নুৎপাতের লাভাগুলি শক্ত কণায় জমাট বেঁধে যায়। পরে যখন পাইলট ফের ইঞ্জিন রিস্টার্ট করে গতির জন্য এই কণাগুলি ছিটকে যায় ও ইঞ্জিন চালু হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পাইলট জেনারেটর বন্ধ না করার ফলে ফ্লাইট 9 এর কাছে রিস্টার্ট করার জন্য প্রয়োজনীয় পাওয়ার ছিল, কারণ পাইলট জানতো জেনারেটর বন্ধ করলে ইঞ্জিনকে রিস্টার্ট করার জন্য প্রয়োজনীয় পাওয়ার পাওয়া যাবে না। এই ঘটনার পর জাকার্তা এয়ারপোর্টে ওই প্লেনের 1, 2 ও 3 নম্বর ইঞ্জিন ও উইন্ড স্ক্রিনকে রিপ্লেস করা হয়। ফুয়েল ট্যাঙ্কও পরিষ্কার করা হয় এবং তারপর প্লেনটিকে লন্ডনে পাঠিয়ে এর 4 নম্বর ইঞ্জিনটিকেও রিপ্লেস করা হয়। এই ঘটনার পর মাউন্ট গ্যালানগানের উপর দিয়ে থাকা এয়ার রুটটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই ঘটনার 19 দিন পর ওই রুটে আবার প্লেন চলাচল শুরু হয়। 13 জুলাই 1982 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান একই পথে যাচ্ছিল আর তখনই আচমকা অগ্নুৎপাত শুরু হয়, ফলে ওই প্লেনের 3টি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে মাউন্ট গ্যালানগানের উপর দিয়ে এয়ার রুটটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।